ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে এখনো ৬টি লেভেল ক্রসিং অরক্ষিত। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। দ্রুত ঝুঁকিমুক্ত করার দাবি স্থানীয়দের। এবং বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে টঙ্গীর তুরাগ তীর। স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন মুসল্লিরা। ৩১ জানুয়ারি শুরু প্রথম পর্ব। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার। বাংলা সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। কথায় কথায় যারা জামায়াতে ইসলামীকে বিদেশে চলে যেতে বলতো তারাই দেশ থেকে পালিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সকালে কুড়িগ্রামে কর্মী সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল আওয়ামী লীগ। এখনও যারা সরকারের বাইরে ভেতরে দোসর আছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান আমির ডক্টর শফিকুর রহমান। আওয়ামী লীগকে প্রতিহত করতে সব দলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। সকল অপকর্মের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্বৃত্তরা জড়িত ছিল। 15.5 বছর যে তাণ্ডব চালিয়েছেন, ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। কোথায় কোথায় আমাদের হাতে টিকিট ধরায় দিত, অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। তোমাদের টিকিট জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, তো তোমরা বিনা টিকিটে অন্য দেশে গেলা কেন? চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন করতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। সকালে পটুয়াখালীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে কথা জানান তিনি। তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন বলেও জানান আলতাফ হোসেন চৌধুরী। আমরা এই বছরের মাঝামাঝি ইলেকশন করার জন্যই প্রস্তুত। যাই হোক, যতটুকু যৌক্তিক সময় দরকার আমরা অবশ্যই দেব। প্রিপারেশনের জন্য যা যা করা দরকার সেটা সব রাজনৈতিক দল মিলে তারা করছে। বিএনপি সম্মুখভাবে থেকেই আলাপ আলোচনার মাধ্যমে এই কাজগুলো করছে। অল্প দিনের মধ্যে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন পাব এবং জনগণকে তাদের ক্ষমতা ফিরিয়ে দেওয়া। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। উনি শীঘ্রই দেশে ফিরে আসবেন এবং শীঘ্রই আমরা একটা নির্বাচন পাব। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জনগণ তার সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। সকালে বগুড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে কথা বলেন তিনি। এই দলটা যখনই সুযোগ পায় যে বাংলাদেশে রাজনীতিতে সরকার গঠন করার, তখনই দেশকে একটা অপরাধীদের দেশে পরিণত করছে, একটা দুর্বৃত্তদের দেশে পরিণত করছে, যার জন্য সবসময় দেশের রাজনীতি এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই এদের সবার বিচার হোক। আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা তো জনগণ বিচার করবে। ব্যবসা প্রতিষ্ঠান অথবা উৎপাদনকারী প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে, উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে এখনও 6টি লেভেল ক্রসিং অরক্ষিত। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। দ্রুত ক্রসিংগুলো সুরক্ষিত ও ঝুঁকিমুক্ত করার দাবি স্থানীয়দের। তবে ডাবল রেল লাইনের চলমান কাজ শেষ হলে ক্রসিংগুলো আধুনিক মানের করার পরিকল্পনার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শওকত আলী সৈকতের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুর রেল ক্রসিংয়ে দীর্ঘদিন নেই কোনো নিরাপত্তা ব্যারিয়ার, এমনকি গেটম্যানও নেই। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। রেল লাইনের উপর দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে বিভিন্ন যানবাহন সহ এলাকাবাসী। রসুলপুরের ভাঙ্গারপুল, আলীগঞ্জ বাজার এবং শহরের উকিলপাড়া রেল ক্রসিংয়েরও একই দশা। এছাড়া শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 পয়েন্ট চাষাড়া ও 1 নম্বর রেলগেটে ব্যারিয়ার থাকলেও বর্তমানে সেগুলো অকার্যকর। রেল ক্রসিংয়ের কাজ চালানো হচ্ছে দড়ি দিয়ে। লোক নাই, তারপরে আপনার বাস ফালাইতে পারে না। এই কারণে আমাদের সবসময় আপনাদের একটা ঝুঁকিপূর্ণতা থাকে, কখন জানি অ্যাক্সিডেন্ট হইলো। ট্রেন ওই দূরেতে যদি কেউ দেখে তাহলে একটু গাড়িটা থামায়। যানমালের কোনো নিরাপত্তা নাই, প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে, মানুষ মারা যায়। স্বল্প সময়ে ঢাকায় যাতায়াতের জন্য রেলপথই নারায়ণগঞ্জের মানুষের আস্থার পথ। তাই যোগাযোগের এই মাধ্যমকে আধুনিক ও সুরক্ষিত করার দাবি তাদের। রেল ক্রসিংটার ভিতরে কয়দিন পর পর অ্যাক্সিডেন্ট হয়। লাইনম্যান নাই, তাও কোনো বাসও নাই, কেউ কোনো এটা দিকে কেউ তাকাচ্ছে না বা দেখছেও না। অতি তাড়াতাড়ি এখানে একটা আর গেটম্যান দেওয়া উচিত। ফতুল্লা স্টেশন
পরিদর্শনের পর থেকে অরক্ষিত লেভেল ক্রসিংগুলো অবৈধ জানিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ডাবল রেল লাইনের কাজ চলমান, শেষ হলে কেটে যাবে অনেক সমস্যা। ডাবল লাইনের কাজ শেষ হওয়ার পরে স্টেশনগুলো অনেক সুন্দর হবে, লেভেল ক্রসিং গেটগুলোও সুন্দর হবে, সেখানে আমাদের অনেক ভালো ভালো স্মার্ট গেটম্যানরা থাকবে, সুন্দরভাবে আমরা ট্রেন পরিচালনা করব এবং রাস্তার বিপরীতে গেট বন্ধ করার যথাযথ ব্যবস্থা নিতে পারব। 16 কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা নারায়ণগঞ্জ রেল রুটে প্রতিদিন 8 জোড়া ট্রেন 16 বার যাওয়া আসা করে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বিশ্ব ইজতেমা সামনে রেখে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। খুঁটি বসানোর পাশাপাশি শামিয়ানা টাঙানো ও সেলাইয়ে অংশ নিচ্ছেন মুসল্লিরা। বসানো হয়েছে সিসি ক্যামেরা। ইতিমধ্যে 80% বেশি কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজন সংশ্লিষ্টরা। কোথাও চলছে মাইক টাঙানো, আবার কোথাও চলছে লাইট লাগানোর কাজ। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত মুসল্লিরা। শুধু গাজীপুর নয়, ঢাকাসহ আশেপাশের জেলা থেকে প্রতিদিন খেদমতের জন্য আসছেন তাবলিগ জামায়াতের সাথীরা। 160 একর আয়তনের মাঠের বড় অংশ জুড়েই টানানো হচ্ছে শামিয়ানা। আলেম ওলামা দলের যারা আমরা সাথী, আমরা সবাই শ্রম দিতেছি। এখানে তো বিভিন্ন রকমের কাজ আছে, যেমন উপরে রশি সেলাই করার জন্য, তিরপল টাঙানোর জন্য, এরপরে পাইপ ফিটিংয়ের কিছু কাজ আছে। আমরা ওইদিকে কিছু খাবার রান্না করার জন্য চুলা দিয়ে আসলাম। মাঠের একাংশে টিনের ছাউনি দিয়ে খিত্তা তৈরি করে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। চলছে বিদ্যুৎ সরবরাহের লাইন টানার কাজও। আপনি একজনকে সাথীকে বলছেন যে আপনি কি মাঠে কাজ করতে আসছেন, যে জি আমি মাঠে কাজ করি, তাহলে আপনি এক কাজ করেন, আমার সাথে এই কাজটা ধরেন, তাহলে আপনি এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো ওই সাথী আনন্দের সাথে একমাত্রের সাথে আপনার কাজটা ধরে একসাথে করে নিয়ে নিতেছে। এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত আর কি। সবাই যখন একত্রে সমাবেশ হবে তখনই আমাদের এই মেহনতটা সাকসেসফুল হবে। এদিকে ইজতেমার মাঠের নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। তুরাগের দুই তীরের মুসল্লিরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন সেজন্য নদের উপর নির্মিত হচ্ছে অস্থায়ী পন্টন। আর ইতোমধ্যেই 80%-এরও বেশি কাজ সম্পন্ন হয়েছে বলে জানালেন আয়োজন সংশ্লিষ্টরা। সামিয়ানা টানাচ্ছি, এতে মাইক লাগাইতে হবে, তার লাগাইতে হবে, অনেক এরকম 10% কাজ বাকি আছে। তা আলহামদুলিল্লাহ এই 10% কাজ ইনশাল্লাহ ইজতেমার আগে ইনশাল্লাহ আশা করি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। নিজের আগ্রহ করে কাজ করছে। এই যেমন আমরা অনেকের লোক আছে রাত্রে 12 ঘন্টা ডিউটি করছে, ডিউটি করে এখনো ঘুমায় নাই, এই কাজের জন্য এখানে চলে আসছে। আমরা কাজ করতে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। আগামী 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শাকির আহমেদ, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। 4 বছর আগে ভবনের পাইলিং শেষ করে 50 লাখ টাকা বিল তুলে নিয়ে আর কোনো কাজ করেনি ঠিকাদার। অথচ জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ আধাপাকা ভবনে পাঠদান কার্যক্রম চলছে শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। দ্রুত ভবন নির্মাণের কাজ শুরুর আশ্বাস কর্তৃপক্ষের। ভেঙে গেছে আধাপাকা ভবনের পিলার, মরিচা ধরেছে টিনের চালে, পলেস্তারা খসে পড়ার পাশাপাশি দেয়াল জুড়ে অসংখ্য ফাটল। এরই মধ্যে চলছে পাঠদান কার্যক্রম। শরীয়তপুর সদরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে 2021 সালে নতুন ভবন নির্মাণের অনুমোদন দেয় সরকার। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান শুধু ভবনের পাইলিং শেষ করে 50 লাখ টাকা বিল তুলে ফেলে রেখেছে কাজ। অথচ 5টি শ্রেণীর জন্য 4টি কক্ষ আর 10ম শ্রেণীর শিক্ষার্থীদের জায়গা হয়েছে স্টোর রুমের পুরাতন চেয়ার টেবিলের মাঝে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। দ্রুত ভবন নির্মাণের কাজ চালুর দাবি সংশ্লিষ্টদের। আমাদের স্কুলে 2021 সালে নতুন ভবন নির্মাণ করার কথা ছিল, কিন্তু এখন 2021 সাল, 22 সাল, 23 সাল পেরিয়ে 24 সাল পেরিয়ে 25 সাল আমরা পাড়া দিয়ে ফেলাম, কিন্তু এখন আমাদের সেই ভবনটা হয়নি। স্কুলের স্টুডেন্ট দিন দিন কমে যাচ্ছে, কারণ হচ্ছে এই ভাঙ্গাচুরা ভবনে গার্ডিয়ানও মানে সন্তানকে দিতে চায় না, আর স্টুডেন্টরাও আসতে চায় না। শিক্ষার মান এবং পরিবেশ ফিরিয়ে আনার জন্য এই ভবনটি অতি দ্রুত আমাদের করা দরকার। আমরা অতি শীঘ্র এই বিল্ডিংটি নির্মাণ কাজ শেষ করার প্রয়োজন মনে করছি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ। তবে দ্রুত ভবন নির্মাণ কাজ শুরুর আশ্বাস শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। বালিকা উচ্চ বিদ্যালয়ের কাজটি দ্রুত শেষ করার জন্য আমরা ঠিকাদারকে বারবার মৌখিক এবং লিখিতভাবে চিঠি দেওয়া হচ্ছে। নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,31 লাখ টাকা। বর্তমানে বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা 3 শতাধিক। সময় সংবাদ, শরীয়তপুর। মাদারীপুরে জনপ্রিয় হয়ে উঠছে গ্রাম আদালত।
গত এক বছরে এই আদালতে দেওয়ানি ও ফৌজদারি 1129টি মামলার নিষ্পত্তি হয়েছে। এতে অপরাধ কমছে বলে দাবি ইউপি চেয়ারম্যানদের। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন শাহাদাত আকন। মাকসুদা বেগম মাদারীপুর সদর উপজেলার ঘটমাজি গ্রামের বাসিন্দা। প্রতিবেশী সাহেব আলী খালাসিকে 1 বছর আগে 25,000 টাকা ধার দেন, কিন্তু কিছুতেই পাওনা টাকা আদায় করতে পারেননি তিনি। এলাকার অনেককে জানালেও মেলেনি কোনো সুরাহা। শেষমেশ গত 22 ডিসেম্বর গ্রাম আদালতে অভিযোগ দেন মাকসুদা। পরে গ্রাম পুলিশের মাধ্যমে সাহেব আলী খালাসিকে ডাকা হয়। 4 জানুয়ারি ইউপি চেয়ারম্যানকে প্রধান করে 5 সদস্য নিয়ে বসে গ্রাম আদালত। ঘণ্টাব্যাপী চলে উভয় পক্ষের শুনানি। সাক্ষ্য প্রমাণ শেষে মাকসুদার পাওনা টাকা পরিশোধের নির্দেশ দেন গ্রাম আদালত। মাকসুদার মতো শত শত মানুষ হাতের কাছেই পাচ্ছেন গ্রাম আদালতের এই সুবিধা। আমার কোনো খরচ লাগে নাই, এই জন্য আমি খুশি। টাকাটা আমি তো 1 বছর ঘুরে পাইছি। গ্রাম আদালতে চিঠি করছে, আমি হাজির হয়েছি, কিছু দিছি, আর কিছু পাইতে আছি। গ্রাম আদালতে যেটা করছে চেয়ারম্যান, ওইটাই আমি দিয়ে দিছি। এমন একটা সুন্দর জায়গা, তাতে সাধারণ অসহায় দুস্থদের কোর্ট কাছারিতে যে হয়রানি হওয়া লাগে না। আবেদন ফি 10 টাকা, ফৌজদারি 10 টাকা, দেওয়ানি 20 টাকা। এই 10 টাকার বিনিময়ে সে একটা ন্যায় বিচার পায়। দেওয়ানি ও ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ 3 লাখ টাকা জরিমানার বিধান রয়েছে গ্রাম আদালতে। আর মিথ্যা অভিযোগ প্রমাণ হলে 5,000 টাকা জরিমানারও বিধি রয়েছে। ইউপি চেয়ারম্যান ও বিচারকগণ জানান, গ্রাম আদালতে এলাকার সমস্যাগুলো নিষ্পত্তি হওয়ায় কমেছে অপরাধের সংখ্যা। তারা অনেক সন্তুষ্ট ভাবেই এখান থেকে আসলে এই বিরোধগুলো মীমাংসা করার পরে তারা এখান থেকে সন্তুষ্ট হয়ে তারা চলে যায়। ইউনিয়নের বাসিন্দাদের গ্রাম আদালতমুখী করতে নানা কার্যক্রমের কথা জানায় স্থানীয় সরকার বিভাগ। সহজে অল্প খরচে অল্প সময়ে যেন মানুষ সেবাটা পায়, এটার জন্য আমরা গ্রাম আদালতকে সক্রিয় করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি, প্রচার প্রচারণা চালাচ্ছি। জেলার 59টি ইউনিয়ন পরিষদের মধ্যে গ্রাম আদালতের এজলাস রয়েছে 47টি ইউনিয়নে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বাংলা সময়। সংকট কমাতে আগামী 2 বছর সারা দেশে 100টি গ্যাস কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। জামালপুরের মাদারগঞ্জে জামালপুর 1 অনুসন্ধান গ্যাস কূপ খনন প্রকল্পের উদ্বোধন করে সাংবাদিকদের এ তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি আরও বলেন, নতুন কূপের পাশাপাশি পুরানো 31টি কূপ সংস্কার করা হবে। এছাড়া গ্যাস মজুতদের জায়গার স্বল্পতা থাকায় বড় আকারে আমদানি সম্ভব হচ্ছে না। এ সময় আগামী 5 থেকে 10 বছরে নতুন আবাসিক সংযোগ দেওয়া সম্ভব হবে না বলেও জানান তিনি। প্রাথমিকভাবে আমরা আশা করছি এখানে 400 ডিসিএফ আপনার ঘন ফুট আপনার গ্যাস পাওয়া যাবে। তাতে আমাদের জাতীয় গ্রিডের মধ্যে প্রতিদিন আমরা অন্ততপক্ষে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা পাবো। এখান থেকে আমরা 17 কিলোমিটার দূরে আমাদের যে পাইপলাইনের মাধ্যমে আমরা এই গ্যাসটি নিয়ে যাব। নিকটস্থ যে আপনার তারাকান্দিতে যে যমুনা ফার্টিলাইজার আছে, সেখানে আমরা আশা করছি প্রাথমিকভাবে এইটার গ্যাসটা আমরা সরবরাহ করব। শুষ্ক মৌসুমে পদ্মা যমুনা মোহনার আশেপাশে বিভিন্ন স্থানে ডুবোচরে আটকে যাচ্ছে জাহাজ। মানিকগঞ্জের ঝুরিয়াবাদ এলাকায় বোঝাইকৃত পণ্যের অর্ধেকে নামিয়ে পাবনা যেতে হচ্ছে নৌযানগুলোকে। চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে পাবনার বাঘাবাড়ি ও নগরবাড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা লাইটার জাহাজগুলো মানিকগঞ্জের পদ্মা যমুনার মোহনা অঞ্চলে আটকে যাচ্ছে। নাব্য সংকটের কারণে বাধ্য হয়ে শিবালয় উপজেলার ঝুরিয়াবাদ এলাকায় বোঝাইকৃত পণ্যের অর্ধেক নামিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। শুষ্ক মৌসুমে পদ্মা যমুনার মোহনার আশপাশে বিভিন্ন স্থানে ডুবো চড়ে জাহাজ নদীতে আটকে থাকছে। এতে ব্যয় হচ্ছে অতিরিক্ত সময় ও অর্থ। চোর ডাকাইতের ভয় আছে, পানি কম আছে নদীতে। সরকার যদি আমাদের এই নদীপথে যে নব্যতা যদি ফিরায় দেয়, তাহলে আমরা পুনরায় আবার আগের সাবকে আমরা যেতে পারবো। নাব্য বাড়াতে 10টি ড্রেজারের মধ্যে 6টি দিয়ে ডুবোচর কাটার কার্যক্রম চলমান আছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমাদের 10টা নিয়োজিত আছে, বর্তমানে 6টা চালু আছে। এদিকে নদীপথের চুরি ডাকাতি রোধে নজরদারি বাড়ানো হয়েছে বলে দাবি পুলিশের। কোনো ভয়ভীতি বা কোনো ধরনের সহিংস ঘটনা, কোনো দুষ্কৃতির আঘাত যাতে না ঘটে, সেই জন্য আমরা সবসময় তৎপর আছি। পদ্মা যমুনার বাঘাবাড়ি নগরবাড়ি চ্যানেলের কৈতলা, আন্ধারমানিক, বাহাদুরপুর এলাকায় ডুবোচরের মাত্রাটা অনেক বেশি। সময় সংবাদ, মানিকগঞ্জ। দেখছেন বাংলা সময়।
কম খরচে বেশি লাভ হওয়ায় রাজবাড়ীতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সরিষার আবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ভালো ফলনের আশা কৃষকদের। নীল আকাশের নিচে বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদের সমারোহ, সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত পুরো এলাকা। চলতি মৌসুমে রাজবাড়ীর 5 উপজেলায় আবাদ হয়েছে বাড়ি, বিনা ও টরি সহ নানা জাতের সরিষা। কৃষকরা জানান 3 মাসের কম সময়ে ফসলটি ঘরে তোলা যায়। বিঘা প্রতি 5,000 টাকা উৎপাদন খরচ হলেও 20,000 টাকায় বিক্রি করা যায় উৎপাদিত সরিষা। 90 দিনের ভিতর এই সরিষা ঘরে তোলা যায়। তা উৎপাদন হয় তাতে আমাদের 20,000 টাকা থাকে। সরিষার আবাদ বাড়াতে সব ধরনের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। এবছর সরিষা আবাদে আমরা কৃষককে সহায়তাও দিয়েছি, কৃষককে উদ্বুদ্ধ করেছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর রাজবাড়ীতে 5,655 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 8,515 মেট্রিক টন। সময় সংবাদ, রাজবাড়ী। এ ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।